এটা হচ্ছে শিক্ষার একটা প্রসঙ্গ। এবার আমি তার কি করে শেখাবো, শেখানোর জন্য অনেক টিচিং মেথড রয়েছে, এগুলো নিয়ে প্রচুর কথা আছে। আপনারা দেখবেন বাচ্চাদেরকে যেন শিক্ষিত করতে চাই তার জন্য যে প্রাইভেট স্কুলগুলো তৈরি হয়েছে বা হচ্ছে, এগুলোর উদ্দেশ্য মহৎ, কিন্তু একটা আমরা যাদেরকে নিয়ে একটা স্কুল তৈরি করি যাদের জন্য, তাদের পরিবেশ দিতে পারি না। কেন দিতে পারি না? শিশুর প্রচুর জায়গা দরকার খেলা। আপনার মন্টেসরি স্কুল দেখবেন, যিনি প্রতিষ্ঠা করেছেন মন্টেসরি, সেখানে শিশুর জন্য একটা ঘর রয়েছে, তার খেলনা রয়েছে, তার লাইব্রেরি রয়েছে, তার ঘুমানোর ব্যবস্থা আছে, পর্যাপ্ত জায়গা রয়েছে। এখন বাবা মারা একটা করে বল নিয়ে বাবা মা মিলে ছেলের সঙ্গে 2-4টা ফুটবল রাতে বেরো পার্ক থেকে চলে আসে। এটা তো শিক্ষা হতে পারে না। সমাজের সঙ্গে মিশতে হবে, সমাজের অভিজ্ঞতার সঙ্গে শেয়ার করতে হবে, তবে সেটা সেইভাবে শিক্ষিত হবে। এরপর আমরা যদি ক্লাসরুম সিচুয়েশনের প্রসঙ্গে চলে আসি, তাহলে যে বিষয়গুলো খুব দরকারি কথা বলেছি, আমাদের ক্লাসরুম সিচুয়েশন ট্যাকেল করতে গেলে এমনি মেথডের কয়েকটা নাম বলছি, কিন্তু মেথডগুলো অ্যাপ্লাই করতে হবে নিজের জীবন দিয়ে। ধরুন আমি কোন একটা জিনিস ক্লাসে পড়াচ্ছি, সেটা কিভাবে পড়াচ্ছি আমি মনে মনে জানি কিভাবে পড়াচ্ছি, সেটা হচ্ছে মনে করুন মানে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। আমি একটা জীবন্ত উদাহরণ দিয়ে আমি অ্যাবস্ট্রাক্টে পৌঁছাবো, সত্যকে দেখা যায় না, চেনা যায় না। আমার শরীরের যে স্পন্দন যে প্রবাহিত হচ্ছে, আমার কথা যে আপনারা শুনছেন, এই যে স্নায়ুতন্ত্রের কাজটা হচ্ছে, এই স্নায়ুতন্ত্র কিভাবে ইলেকট্রিসিটির মধ্যে প্রবাহিত হচ্ছে আমরা মুখস্থ করি, কিন্তু সেটাকে যদি আমি একটা কংক্রিট এক্সাম্পল দিয়ে বলি, রিলে রেস খেলার আপনারা সবাই দেখেছেন। রিলে রেস খেলার মধ্যে যারা খেলোয়াড় তারা প্রত্যেকের হাতে একটা করে ব্যাটন থাকে, একটা লাঠি থাকে, তার সহযোগী দলকে এক পাক দৌড়ে তাকে দেয়। এইরকম একটা দল কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড রানার্স বা টপার যারা চ্যাম্পিয়ন হয় সেইভাবে আমরা সিদ্ধান্ত নিই। রিলে রেসের ব্যাটনটাই হচ্ছে একটা মূর্ত বস্তু। সেটা ব্যাটন যেমন এক ব্যাটন থেকে এক প্লেয়ার আরেকজনকে ব্যাটন দিচ্ছে, আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে স্নায়ু কোষগুলো সেইভাবে তার স্নায়ু সংবেদ একটি কোষ থেকে আরেকটি কোষের মধ্যে পাঠাচ্ছে, স্নায়ু কোষের মধ্যে পাঠাচ্ছে এবং সেইভাবে সেখানে যাচ্ছে। সুতরাং মুখস্থবিদ্যা আপনার অনেক সহজ হয়ে যাবে যদি আপনি কিছু রূপক কথা, বাস্তব কথা সেখানে যুক্ত করতে পারেন। আমাদের থিওরিটিক্যাল জ্ঞান অনেক বেশি, প্র্যাকটিক্যাল জ্ঞান কিছু নেই। এগুলো কথা কিন্তু এখন এই জন্য বলছি, ক্লাসরুমগুলোতে শুধু আবদ্ধ করে রাখা হয়, দম ক্লস্ট্রোফোবিয়া হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। একটা ঘরের মধ্যে 50 জন ছাত্র পড়াশোনা করছে, শুধু আমাদের চক টেবিলে চক ডাস্টারে কাজ হচ্ছে, লেকচার রুমের কাজ হচ্ছে, মনোটোনাস। আপনার ক্লাসে পড়াতে গেলে আমি আমার দু একটা কথা বলছি, দু একটা কথা শেয়ার করছি। ধরুন কোন একটা স্কুলে, আমার স্কুলে দুজন টিচার আসে, আমাকে একটা স্টপ গ্যাপ করতে হবে। এবার আমি ক্লাস 9-এর বা 10-এর বা 11-এর একটা ক্লাসে গিয়েছি, আমাকে আবার বলা হলো আপনি আবার ক্লাস 9-এর ক্লাসটা যান, তাহলে ছাত্ররা ব্যস্ত থাকবে, ডিস্টার্ব হবে। আমি বলছি আমি ক্লাস 9-এ গিয়ে তো এখন ইতিহাস ক্লাস পড়তে পারবো না, বলে আপনি আপনার ক্লাসে গিয়ে। এবার আমি যে জীবন বিজ্ঞান ক্লাসটি নিয়ে এসেছি, আবার জীবন বিজ্ঞান পড়ালে তারা কিন্তু সেটা মেনে নেবে। আমি জীবন বিজ্ঞানই পড়াবো, আমি তখন করবো গ্রুপ ডিসকাশন করতে দেবো, তাদের মধ্যে গ্রুপ করে নিয়ে তাকে গ্রুপ লিডার বানাবো, তারা উত্তর তৈরি করে আমাকে দেবে, তারপর গ্রুপ লিডার উত্তর তৈরি করে আবার সবার সামনে প্রেজেন্ট করবে। অথবা আমি কুইজ দেব, অথবা আমি নাটকের আকারে কতগুলো জিনিস মুখস্থ করাবো। ওই যে ক্লাসের মধ্যে আপনার নাটকীয় পরিবেশ তৈরি হবে, খেলার পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশ থেকে বাচ্চারা মনোটনি ফিল করবে না। সুতরাং এটা ক্লাসরুম সিচুয়েশন প্রতিদিনের বিষয়, আমাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো ওখানে ভেবেই করে নিতে হয়। তা সুতরাং আমাদের প্রথম বিষয় হবে, কোনো গার্জিয়ান, কোনো শিক্ষক যেন কোনো ছাত্রকে বলে না যে তোর দ্বারা কিছু হবে না, সবকিছু তার মধ্যে রয়েছে, সেটা প্রথম থেকে শেখাতে হবে। এটা যদি না হয় তাহলে কেউ শিক্ষিত হতে পারবে না, আমরা শিক্ষার বড়াই করতে পারি না। আমরা রবীন্দ্রনাথকে দেখেছি, তিনি যখন শান্তিনিকেতন করেছেন, 4 জন ছাত্র ধরে বেঁধে নিয়ে এসেছেন, 3 জন ছাত্র একেবারে অনাথ শিশুর মধ্যে, 3 জন ছাত্র, 4 নম্বর ছাত্র হচ্ছে তার নিজের ছেলে রতিন। 4 জনকে নিয়ে তিনি শান্তিনিকেতন করেছেন। তার পড়াশোনার কি ব্যবস্থা ছিল? বলে চলো সাঁতার কাটি গিয়ে আমি দেখি কে কতটা সাঁতার কেটে কত তাদের এই নদী থেকে আসতে পারে। রবীন্দ্রনাথ সাঁতার শেখাচ্ছেন। মৌমাছির জীবনচক্র পড়ানো রেখে তিনি কিভাবে মৌমাছিরা কোথায় বাসা বাঁধলে পরে মৌচাক তৈরি হবে, তার থেকে কিভাবে তার জীবনচক্র পরিবাহিত চলবে সেটা তিনি শেখাচ্ছেন। কারণ তিনি ছোটবেলায়
এমন শিক্ষকের কাছে শিক্ষা পেয়েছেন যে তার কাছে সেই জিনিসগুলো অনেক বেশি মনোগ্রাহী হয়েছে। তার একজন শিক্ষক ছোটবেলায় ছিল অঘোর বাবু। তিনি একেবারে বালক বয়সে যখন ছাত্র মানে বালক রবিকে পড়াচ্ছেন, তখন পড়াতে গিয়ে একদিন হঠাৎ করে তিনি বললেন যে কালকে তুমি বলে দিও আমার কালকে একটা স্টোভ লাগবে, কিছু জল লাগবে, আর কিছু আমার ওই কাঠের গুঁড়ো লাগবে। এই জিনিসটা যদি তুমি কালকে ব্যবস্থা করে রেখো, তারপর কি হয় এই ম্যাজিকটা কালকে তোমাকে দেখাবো। পরের দিন এলেন, সমস্ত কিছু রেডি হয়ে আছে, সেখানে তিনি স্টোভ জ্বালালেন, জ্বালিয়ে জল ফোটানো শুরু করলেন। জল যখন ফুটছে, ফুটন্ত জলের মধ্যে তিনি ওই কাঠের গুঁড়োগুলো ফেললেন। এবার রবিকে ডাকলেন, দেখো কাঠের গুঁড়োগুলো কিরকম ওঠানামা করছে, কেন করছে? জলের পরিচালন ব্যবস্থা সেখানে, যে নিচের জল গরম হয়ে উপরে ওঠে, উপরের জল নিচে নেমে যায়, জলের স্ফুটনাঙ্ক সেখান থেকে সেখানে। তিনি অস্থিবিদ্যা সেখানে যিনি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, তিনি মেডিকেল কলেজে রবি ঠাকুরকে ছোটবেলায় নিয়ে গিয়েছেন, সেখানে তিনি অস্থির বিষয়গুলো মানে শিখিয়েছেন। এই যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো, এখনকার দিনের ডিভাইসগুলো খুব উন্নত। আমার এক ছেলের বন্ধু, সে আইজার থেকে পাশ করেছে, সে পাশ করে ও মানে পিএইচডি করেছে। পিএইচডি করার পর কিছুদিনের জন্য বসে আছে, কোথায় বাইরে সে আবার যাবে নতুন পড়াশোনা করবার জন্য বা চাকরি খোঁজার জন্য। এমন সময় তার কাছে এক মামার দেখা হলো, খুঁড়তুতো মামার বা কোন এক আত্মীয়ের সঙ্গে দেখা হলো। সে হচ্ছে আইএএস অফিসার। এবার তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মামা তুমি কি করে আইএএস অফিসার হয়েছে? বলছে আইএএস অফিসার এমন কিছু কঠিন ব্যাপার না, তুই কেন এগুলো করবি? বলছে তুমি একটু বলো না, গল্পটা শুনি। তখন তিনি বললেন যে তোকে ছোটবেলা থেকে আবার এই ক্লাস মানে 4 থেকে 10 অব্দি বইগুলো অনেকবার করে পড়তে হবে। এগুলো পড়ার পরে তারপর ওই উপরের বিষয়গুলো পড়তে হবে, এবং সেখানে এই পড়ার জন্য এখন ভালো ভালো ডিভাইস আছে, সেখান থেকে তুমি এডুকেশন নিতে পারো। সেখানে তুমি একটা ডাউনলোড করে নাও, একটা ওই কোন একটা ইনস্টিটিউশনকে যে শিক্ষাগুলো দিচ্ছে আইএএস অফিসার জন্য বা ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য। এইভাবে করলে এখন তো অনেক সোজা হয়ে গেছে, আমাদের সময় এগুলো ছিল না। ছেলেটি মনোযোগ দিয়ে শুনে সে ওইভাবে কিন্তু 1 বছর ধরে নিজে নিজে প্রিপারেশন নিল, শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে। তারপরে প্রথম পরীক্ষাতে সে এ গ্রেড পেয়েছে। যে ছেলের হওয়া উচিত ছিল একজন সায়েন্টিস্ট, সেই ছেলে হয়ে গেল আইএএস অফিসার। তাহলে শেখাটা তার নিজের ইচ্ছা থেকে শিখবে, আগ্রহ থেকে শিখবে। আগ্রহ জন্মাতে হবে, জন্মানোর জন্য চেষ্টা করতে হবে, তাহলে শিক্ষার উদ্দেশ্য সফল হবে। আর বিশেষ কিছু বলছে না, সবাইকে আবারও নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।